ইরান যুদ্ধের 3 ঘড়ি, সময়ের লড়াইয়ে কে এগিয়ে। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ক্ষমা চেয়ে নিচ্ছি একটু গলা বসে যাওয়ার জন্য। ইরান যুদ্ধের 3 ঘড়ি, সময়ের লড়াইয়ে কে এগিয়ে। আপনারা জানেন যে কোনো যুদ্ধে শুধু অস্ত্র নয়, সময়ও একটা বড় শক্তি। ক্যালেন্ডার তার মানে অনেক সময় কামানের চেয়েও বেশি প্রভাব ফেলে। উপসাগর জুড়ে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের চলমান সংঘাতেও এই বাস্তবতা স্পষ্ট। এখানে 3টে দেশ শুধু একে অপরের বিরুদ্ধে লড়ছে এমনটা নয়, বরং তারা লড়ছে সময়ের সঙ্গেও। প্রতিটা পক্ষের নিজস্ব রাজনৈতিক সময়সীমা রয়েছে, আর সেই সময়সীমাই তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ওয়াশিংটনের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। 2025 সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে এসে ডোনাল্ড ট্রাম্প দ্রুত কূটনীতির পথে হাঁটার চেষ্টা করেছিলেন। যুদ্ধ নয়, দ্রুত সমঝোতা, এটাই ছিল তার কৌশল। তিনি স্টিভ উইটকফকে ওমানে পাঠিয়েছিলেন এবং 60 দিনের একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল দ্রুত এবং শক্তিশালী আঘাত দিলে ইরানের নেতৃত্ব ভেঙে পড়বে। এই ধারণা নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং দেশটার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মূল্যায়ন থেকেও শক্তি পেয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। দ্রুত ফল না আসায় আমেরিকা একটা দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ধরনের যুদ্ধে সময় সাধারণত দুর্বল পক্ষের হয়ে কাজ করে, আর এখানে সেই সুবিধাটাই পাচ্ছে ইরান। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক জন মিয়ারসেইমার সরাসরি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একটা বড় ভুল করেছেন। সমস্যাটা কাঠামোগত। ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব বিস্তার করতে পারে। পাশাপাশি তারা উপসাগরীয় দেশ এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত আনার সক্ষমতা এখনো ধরে রেখেছে। ফলে আমেরিকার সামনে পরিষ্কার কোনো প্রস্থান পথ নেই। এরই মধ্যে দেশের ভেতরে রাজনৈতিক চাপ বাড়ছে। যুদ্ধ শুরুর আগে যে তেলের দাম ছিল তা দ্রুত বেড়ে গিয়েছে। অপরিশোধিত তেলের দাম $90 ওপরে উঠে গিয়েছে, যা যুদ্ধের আগের দিনের $67 তুলনায় অনেক বেশি। মার্চ মাসে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে বার্ষিক 3.3%। পেট্রোলের দাম বেড়েছে 21.2%। ভোক্তা মূল্য সূচকের মাসিক বৃদ্ধির প্রায় 3/4 এসেছে জ্বালানির দাম বাড়ার কারণে। তার মানে এই যুদ্ধে সবচেয়ে বড় শক্তি হতে পারে সময় নিজেই। সময়কে বোমা দিয়ে ধ্বংস করা যায় না, নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না। যে পক্ষ এই বাস্তবতা বুঝতে পারবে এবং রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে পারবে, তারাই কিন্তু যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে। ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনায় জনসমর্থন নেমে এসেছে 29%, যা তার জন্য সর্বনিম্ন। এমনকি রিপাবলিকানদের 40% এখন তার মুদ্রাস্ফীতি মোকাবিলার সক্ষমতা নিয়ে অসন্তুষ্ট। মধ্যবর্তী নির্বাচন সামনে, হাতে সময় কম। যুদ্ধ যদি দ্রুত শেষ না হয় তাহলে ভোটারদের ক্ষোভ আরও বাড়বে। যে নেতা দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সময়েই বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই বাস্তবতা এখন তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করছে। উল্টো দিকে তেহরানের হিসাব একেবারে ভিন্ন। তাদের কৌশল হচ্ছে দ্রুত জয় নয়, বরং টিকে থাকা। 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হয়েছেন, উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা মারা গিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিও বড় রকমের ধাক্কা খেয়েছে। তবুও রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েনি, ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েনি। মিয়ারসেইমারের মতে ইরানের বিশাল ভূখণ্ড এবং ছড়িয়ে থাকা সামরিক স্থাপনাগুলোর কারণে দ্রুত কোনো আঘাতে তাদের পুরোপুরি দুর্বল করা একেবারেই কঠিন।
ভীষণ রকমের কঠিন। দীর্ঘমেয়াদী হামলাতেও তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণ ভেঙে দেওয়া সম্ভব নয়, সহজ নয়। তাদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র শক্তি রয়েছে, পাশাপাশি আঞ্চলিক মিত্রদের একটা বিস্তৃত নেটওয়ার্কও আছে যা তাদের দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যেতে সাহায্য করছে। আরেক বিশ্লেষক জেফ্রি ডি স্যাক্স এই যুদ্ধকে শুরু থেকেই কৌশলগতভাবে ডোনাল্ড ট্রাম্পের ভুল বলে মনে করেন। তার মতে ডোনাল্ড ট্রাম্প আগের পারমাণবিক চুক্তি ভেঙে দিয়েছিলেন, যা ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করেছিল। এরপরে এমন একটা ধর্মীয় নেতাকে হত্যা করা হয় যিনি দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রকে ইসলাম বিরোধী বলে ঘোষণা করে আসছিলেন। এর ফলেই আজকের এই আঞ্চলিক সংঘাত তৈরি হয়েছে। ইরানের অবস্থা যেন জ্বলন্ত কয়লা হাতে ধরে থাকার মতো, যন্ত্রণা অসহনীয়, কিন্তু হাত ছেড়ে দিলে সব হারাতে হবে, তাই তারা সহ্য করছে। তাদের লক্ষ্য একটাই, সময় পার করা। যতদিন আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়বে ততই ইরানের অবস্থান শক্তিশালী হবে। তেলের দাম যদি $100 ছাড়িয়ে $150 দিকে এগিয়ে যায়, তবে ডোনাল্ড ট্রাম্পের সমঝোতার ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়তে পারে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী একটা বড় ঝুঁকির জায়গা। বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় 1/5 এই পথে হয়। তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় 30% এখান দিয়ে পরিবাহিত হয়। এটা বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন জ্বালানি সংকট তৈরি হবে। তেল আবিবের অবস্থান আবার সম্পূর্ণ আলাদা। ইসরায়েলের তেল আবিবের অবস্থান আবার সম্পূর্ণ আলাদা। বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াই রাজনৈতিকভাবে লাভজনক। দেশে তার বিরুদ্ধে আইনি মামলা চলছে, সামনে নির্বাচনও আছে। যুদ্ধ পরিস্থিতি তাকে রাজনৈতিক সুরক্ষা দেয়, এতে সমালোচকরা পিছিয়ে যায়, জনমত একত্র হয়। এটাই বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য প্লাস পয়েন্ট। এমনকি আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল স্পষ্ট করে দিয়ে বলেছে যে এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না, অর্থাৎ সংঘাত অন্য জায়গায় চলতেই পারে, এমনটাই বলেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের বিশ্লেষক গিডিয়ন লেভি বহুদিন ধরে বলে আসছেন যে সেখানে যুদ্ধ একটা স্থায়ী রাজনৈতিক প্রবণতা। এটা শুধু কৌশল নয়, বরং একটা মানসিকতা। সেখানে কূটনীতির চেয়ে সামরিক সমাধানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে জনমত যুদ্ধের পক্ষেই রয়েছে ইসরায়েলে। সাবেক শান্তি আলোচক দানিয়েল লেভি মনে করেন নেতানিয়াহুর লক্ষ্য আঞ্চলিক আধিপত্য বিস্তার করা। তার কৌশল হলো সুযোগ থাকতেই শক্ত অবস্থান নিশ্চিত করা। প্রয়োজনে এতে আমেরিকার সমর্থন কমে গেলেও তিনি সেই পথেই এগোতে প্রস্তুত। সব মিলিয়ে এই যুদ্ধে 3টে ঘড়ি 3 দিকে চলছে। ট্রাম্প দ্রুত সমাধান চান, ইরান সময় টেনে নিতে চায়, আর বেঞ্জামিন নেতানিয়াহু চান যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক। এই ভিন্ন ভিন্ন সময় চাপই সংঘাতকে আরও জটিল করে তুলছে। শেষ পর্যন্ত এই যুদ্ধে সবচেয়ে বড় শক্তি হতে পারে সময় নিজেই। সময়কে বোমা দিয়ে ধ্বংস করা যায় না, সময়কে নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না। যে পক্ষ এই বাস্তবতাটা বুঝতে পারবে এবং রাজনৈতিকভাবে সেই বাস্তবতাকে মোকাবিলা করতে পারবে, তারাই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে। এটাই হচ্ছে মূল কথা। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, মানে বলতে পারেন রাজ্যের এই বিধানসভা নির্বাচনের অস্থির সময়টা সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে দূরে থাকুন, ভুলেও কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। মনে রাখতে হবে আপনাদের জন্য পদে পদে ফাঁদ পাতা হবে, তাই সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।